কি হয়েছে সরোজ, কিছু বলবে? কি মিষ্টি করে বলল অটবি, যেন সরোজের প্রতি রাগ টাগ কিচ্ছু নেই মেয়েটার। সরোজ এক দফা ভরকালো, মৃদু স্বরে বলল, তুমি কি নলিকে বকছিলা অটবি আপু? অটবি আগের মতোই বলল, সেটা দিয়ে তুমি কি করবে? ওকে প্লিজ বকিও না আপু, আমি আর ওর সাথে কথা বলবো না। ভালো। বলতে বলতে সামনে তাকালো অটবি। তৃষ্টানকে দেখা যাচ্ছে, একটা মেয়ের হাত ধরে টানছে সে। মেয়েটা কিছুতেই যেতে চাইছে না, চিৎকার করে কাঁদছে, রাস্তায় বসে পড়েছে। মেয়েটা কে হতে পারে, এভাবে টানছেই বা কেন? অটবির দেখা দেখি সরোজও সেদিকে তাকালো। পরপরই মুখে একটা অকৃত্রিম আফসোস নিয়ে বলল, আহারে, তৃষ্টান ভাইয়ের বোনটা কয়েকদিন আগেও কি ভালো ছিল, এখন নাকি এ মেয়ে পাগল, বিশ্বাসও হতে চায় না। কি বললে? অবাক চোখে সরোজের দিকে তাকালো একবার, আবারও তৃষ্টানের দিকে তাকালো অটবি। খেয়াল হলো মেয়েটাকে আসলেই দেখতে সুস্থ লাগছে না। পরনের জামা কাপড় এলোমেলো, চুলগুলো সুন্দর করে বেনি করা থাকলেও মেয়েটা সেই বেনি টেনে টুনে একাকার করে ফেলেছে। তাকে সামলাতেও বেশ বেগ পেতে হচ্ছে তৃষ্টানের। চেহারা অসহায়, ক্লান্ত। সরোজ বলল, ওই মেয়ে তৃষ্টান ভাইয়ের বোন তনয়া, কয়েক বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর বাচ্চা হইতে গিয়ে একটা দুর্ঘটনায় বাচ্চা মারা গেল। মা হইতে পারবে না নাকি আর, তাই জামাই ডিভোর্স দিছে। ডিভোর্সের দিনই আবার তৃষ্টান ভাইয়ের বাপ মা একলগে মারা গেল। তখন থেকে তনয়া আপু এমন হয়ে গেছে। অটবি নিশ্চুপ হয়ে শুনছে, অনদৃষ্টি তৃষ্টানের পানেই। ধৈর্যহারা তৃষ্টান ততক্ষণে বোনকে কোলে তুলে নিয়েছে, এদিকেই আসছে। তনয়া নামের মেয়েটা এতে আরও উত্তেজিত হয়ে গেল। বড় বড় নখ দিয়ে আঁচড়ে দিচ্ছে তৃষ্টানের মুখ, গলা, হাত। কাছাকাছি আসতেই চোখাচোখি হলো ওরা দুজন। অটবির মন কেমন যেন করে উঠল, ভীষণ গোপনে শুধালো, দুঃখ তুমি কি আমার থেকেও দুঃখী? জবাব পাওয়া গেল না। অটবি তবুও চেয়ে রইল। তৃষ্টান চোখ সরিয়ে নিলেও আচমকা বলে বসলো, মেয়েটা যা চাইছে ওকে দিচ্ছেন না কেন? তৃষ্টান থমকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো একবার, কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কাছে টাকা নেই। রাস্তার একপাশে সবুজ দুর্বা ঘাসের ওপর বসে আছে অটবি আর তৃষ্টান। পাশেই তনোয়া মহা আনন্দে কচর মচর শব্দে চিপস খাচ্ছে, মাঝে মাঝে কোমল পানীয়র বোতলে চুমুক দিচ্ছে একটু একটু করে। তৃষ্টানের দৃষ্টি বোনের পানেই স্থির, নির্মল চোখে বোনের আনন্দ দেখছে সে। তবুও চেহারার কোথাও যেন একটা চাপা অসন্তুষ্টি ভাব, কপালের মাঝখানে গুটি কয়েক সূক্ষ্ম ভাঁজ। এর কারণ অটবি জানে, টিউশনি থেকে আজই এ মাসের বেতন পেয়েছে সে। হাতে 4,000-এর মতো টাকা আছে। তৃষ্টানের কাছে টাকা নেই শুনে সে অনেকটা জোর করেই তনয়া যাচাই কিনে দিয়েছে। তৃষ্টান মানা করেছে অনেকবার, কঠোর চাহনি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে অটবির অন্তর। অটবি তবুও শোনেনি, সেই থেকে অটবির দিকে তাকাচ্ছে না লোকটা। সরব তৃষ্টান মৃদু গলায় বলল, তোমার টাকা আমি আজকেই দিয়ে দেব। কথাটা গম্ভীর শোনালো। লোকটা কি রেগে আছে? রাগ করতেও জানে নাকি? এ সামান্য বিষয়ে রাগ করার কি আছে? সেদিন রাতে তৃষ্টানও তো তাকে কত বড় সাহায্য করলো। এবার আরবির পালা এসেছে, সে কেন পিছিয়ে থাকবে? সমান সমান করারও একটা ব্যাপার আছে তো নাকি? মনে মনে কয়েক দফা দীর্ঘশ্বাস ফেলে অটবি বলল, তৃষ্টানের সহজ উত্তর, হ্যাঁ। 50 টাকার জন্য চুরি করবেন? এমন হলে আমি কোনো চুরির টাকা নিতে পারবো না। এ কথার পিঠে তৃষ্টান আর কিছু বলল না। বোনের থেকে দৃষ্টি সরিয়ে মুখ উঁচিয়ে তাকালো আকাশের দিকে। হাত দুটো দুদিকে ছড়িয়ে সবুজ দুর্বা ঘাস মুঠোয় পুড়ে নিল। হিমেল হাওয়া উছিয়ে রইল তার কপালে এলোমেলো চুল। চোখ দুটো শান্ত, কিন্তু আসলেই বড্ড অশান্ত। অটবির হঠাৎ মনে হলো তৃষ্টান নামের দুঃখটি হয়তো তার কল্পনার থেকেও বেশি দুঃখী।
নয়তো একেবারেই দুঃখী না। লোকটা প্রশান্তি নিয়ে নিঃশ্বাস ফেললেও মনে হয় বুক ভরা পাথর নিয়ে নিঃশ্বাস ফেলেছে। হাসলে মনে হয় জোর করে হাসছে, নাকি সবই তার মনের ভুল? হতেও তো পারে। অটবি আনমনেই জিজ্ঞেস করলো, আপনার নামের অর্থটা অদ্ভুত। এমন নাম জেনে শুনে আপনার মা বাবা রেখেছে কেন? তৃষ্টান অবাক হলো না। তার নামের অর্থ জানার পর এ প্রশ্নটা তাকে অনেকেই করে। সে কখনো কাউকে উত্তর দেয়নি, শুধু মুচকি হেসেছে। অটবির বেলায় মুচকি হাসতে ইচ্ছে করলো না। চোখের পাতা বুজে লম্বা একটা শ্বাস নিয়ে বলল, আমার বাবা একজন বইপোকা মানুষ। আমার বাসায় বাবার অনেক বই আছে। সেসব বইগুলোর মাঝে সোনালী দুঃখ নামের একটা বই বাবা খুব যত্ন করে লুকিয়ে রেখেছেন। বইটা তার খুব পছন্দ। সেই বইয়ের নায়ক চরিত্রটা তাকে এতটা প্রভাবিত করেছিল যে বাবা আমার নাম তৃষ্টান রেখে দিয়েছিলেন। এতে অবশ্য আমার আম্মু রাজি ছিলেন না। আম্মু আবার অনেক কুসংস্কার মানতেন। তৃষ্টান অর্থ দুঃখ জেনে অনেকবার আমার নাম পাল্টাতে চেয়েছিলেন। এই নামের জন্য নাকি আমার জীবনে কখনো সুখ আসবে না। রাগারাগিও করেছিলেন বাবার সাথে, কিন্তু বাবা শুনেননি। পরে বাধ্য হয়ে আম্মু মেনে নেন, কিন্তু পুরোপুরিভাবে না। আব্বু আমাকে তৃষ্টান বলে ডাকলেও আম্মু ডাকতেন সুখ বলে, যাতে দুঃখ আমাকে ছুলেও সুখও যেন আমাকে ছয়। আপনার পুরো নাম কি? সুখনীল তৃষ্টান। সুখনীল। আপনি কি খেয়াল করে দেখেছেন আপনার প্রত্যেকটা নামেই ব্যথার চিহ্ন আছে? নীলকে কিন্তু সবাই বিষাদ বলে। তৃষ্টান সরাসরি অটবির দিকে তাকালো এবার, বিস্ময় ভরা চাহনি। সে সত্যিই কখনো খেয়াল করেনি। অটবি মুচকি হেসে বলল, আকাশের দিকে এত বেশি তাকাবেন না। আমাদের মতো মানুষের জন্য আকাশ আনন্দ বয়ে আনে না। তনয়ার দিকে একবার তাকালো অটবি। মেয়েটা হাঁ করে চেয়ে আছে ওর দিকে। কি স্নিগ্ধ চোখ দুটো, মুখটা কি আদুরে। অটবি একটু হাসতেই দাঁত বের করে খিলখিলিয়ে হেসে দিল। ওরাই ভালো, বাস্তবতা চেনে না, নিজের জগতেই থাকে, কল্পনায় সুন্দর একটা জীবন সাজায়। ব্যাগ কাঁধে নিয়ে অটবি উঠে দাঁড়ালো। মুখের হাসিটা বজায় রেখে বলল, আসছি, ভালো থাকবেন। অটবি চলে যেতেই তৃষ্টান ঘাসের ওপর শুয়ে পড়ল, হাসল ক্ষীণ। হাসিটা আদেও কিসের বোঝা গেল না। অনুভূতিগুলো শূন্যে ঠেলে চরম অবাধ্য হলো। অটবি মানা করার সত্ত্বেও তাকিয়ে তাকিয়ে দেখলো আকাশকে। দেখেই চলেছে। অটবি মেয়েটা অবুঝ। আকাশ বিষাদ বলেই তো সবার পছন্দ। মেয়েটাও তো আকাশকেই আশ্রয় করে নিয়েছে। আচমকা চিপস খাওয়া বাদ দিয়ে ভাইয়ের কাছে এগিয়ে আসলো তনয়া। বড় বড় চোখ করে তাকিয়ে চেঁচালো, ভাইয়া, রক্ত রক্ত! বলতে বলতে নাকের দিকে ইশারা করলো সে। নাক থেকে আবারও রক্ত ঝরছে। ভীষণ বিরক্ত হলো তৃষ্টান। পকেট থেকে রুমাল বের করে মুছে নিল রক্তটুকু। সরোজ লুকিয়ে লুকিয়ে অরবিন্দ অটবিতে এসেছে। অটবিকে তৃষ্টানের সাথে রেখে সুযোগটা কাজে লাগিয়েছে সে। বাসার পিছনে গিয়ে নলিকে ডাকতেই চমকে উঠল মেয়েটা। কলপারে কাপড় ধুচ্ছিল। সরোজের আওয়াজ শুনে এদিক ওদিক তাকাতে লাগলো। টিনের বেড়ার ওপাশ থেকে সরোজ আবারও ফিসফিসিয়ে ডাকলো, ওই মায়া, এদিকে না, এদিকে, টিনের ফুটোর দিকে তাকা। নলি সাথে সাথে বাম পাশে তাকালো। টিনের বেড়ার এদিকটা অনেকটাই ছিদ্র। সরোজের ভ্রু চোখ দেখা যাচ্ছে। নলি দ্রুত এগিয়ে এসে কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, তুমি এখানে আসছো কেন সরোজ ভাই? চলে যাও প্লিজ, বুবু দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। সরোজ ভরসা দিয়ে বলল, তোর বুবু এত তাড়াতাড়ি আসবে না, তৃষ্টান ভাইয়ের সাথে আছে। বুবু ক্রিস্তান ভাইয়ের সাথে কি করে? আমার মনে হয় ভাইয়ের সাথে তোর বুবুর কিছু চলে। সরোজের কথাটা খুব গুরুত্ব দিয়ে বললেও নলি বিশ্বাস করলো না। ধুর, এমন কিছুই না, আমার বুবুকে আমি চিনি। সরোজ মুখ বাঁকিয়ে বলল, কোচও ছিল তুমি, তোমার মতো বলদ আমি আর একটা দেখি নাই। আপনাকে দেখতে বলেছেটা কে? তুই বলেছিস।
এখন এসব কথা বাদ, কাজের কথা বল। অটবি আবু কি তোকে আর মারছে? নলি মন খারাপ করে বলল, মারেনি, কিন্তু রাগ করে আছে, কালকে থেকে কথা বলছে না। নলির মুখ ফোলানো দেখে সরোজের ইচ্ছে করলো গাল দুটো শক্ত করে টেনে দিতে। মুচকি মুচকি হেসে বলল, ওরে আমার নীলিমা সুন্দরী রে, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। নলি কপট রাগ দেখালো। সরোজ ভাই, আপনাকে না বলেছি নীলিমা বলে না ডাকতে, তবুও ডাকেন কেন? আমার সুন্দর একটা নাম আছে, নলি বলে ডাকতে পারেন না? ইস, এরকম নাম হইলো নলি? গরুর গোবরের মতো দুর্গন্ধযুক্ত নাম, ওইটা আবার সুন্দর? নলি কটমট চোখে চাইল। ভয়াবহ কিছু মুখ থেকে বের করার আগেই শুনতে পেল অটবি ফিরে এসেছে। সদর দরজায় ধাক্কা দিয়ে ডাকছে দরজা খুলে দেওয়ার জন্য। সরোজ বিরক্ত হয়ে বলল, তোর বুবুই হইলো আমাদের প্রেমের ভিলেন, বুঝলি? আপনি ভিলেন, এখন যান এখান থেকে। আর শুনুন, আমি কোনো প্রেম করি না আপনার সাথে। একথায় সরোজ হাসল খুব। চলে যেতে যেতে বলল, অস্বীকার করে লাভ নাই সখী, তোমার আমার প্রেমের খবর পুরো পাড়ায় রটিয়ে দিতে যাচ্ছি। লাজুক লতার ন্যায় রাঙা হয়ে উঠল নলি। কাপড় ধুতে গিয়ে মনোযোগ হারালো। এই সরোজ ভাইটাও না। রাতে ঘুমানোর সময় পৃথা বারবার খোঁজাচ্ছিল নলিকে। নলি রেগে গিয়ে বলল, কি সমস্যা, খোঁজাচ্ছিস কেন? তুই ভালো হবি না? কি আশ্চর্য, মাথা কি গেছে? কি আবল তাবল বকছিস? আজকে দুপুরে আমি তোর সব কাণ্ড দেখেছি। কালকে থেকে বুবু তোর সাথে কথা বলেন, তাও কি তোর শিক্ষা হয় নাই? সারস ভাই কি বুবুর থেকেও আপন হয়ে গেল? নলি সাথে সাথে পৃথার দিকে মুখ করে শুলো। চেহারা ভয়ে জর্জরিত। পৃথা কি তবে সব দেখে ফেলেছে? মিনমিনিয়ে অনুরোধ করল, বুবুকে বলিস না পৃথা, বুবু নয়তো আরও রেগে যাবে। সেটা তো সারস ভাইয়ের সাথে কথা বলার আগে ভাবা উচিত ছিল। পৃথা, তুই কি চাচ্ছিস বুবুর সাথে আমার সম্পর্ক নষ্ট হোক? তাহলে বলে সারস ভাই আর সাথে কথা বলবি না? নলি একটু ভেবে বলল, আচ্ছা, বলবো না। পৃথা আশ্বস্ত করতেই নলি একটু নিশ্চিন্ত হলো। যাক, এ যাত্রায় সে বেঁচে গেছে। মনে মনে বলল, প্রেম করতে গেলে একটু আধটু মিথ্যা বলতেই হয়। আমিও না হয় বললাম, একটু মিথ্যা বললে কিচ্ছু হবে না।